আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বের হয়েছি অজানা গন্তব্যের উদ্দেশ্যে। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। এখন যাচ্ছি আমাদের চতুর্থ যাত্রা সঙ্গীকে পিক আপ করতে। আমি আজকে মোটোজিপি রাইডার, আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন। দুপুরের খাওয়া শেষে হঠাৎ করে আমাদের মনে হলো আমাদের আজকে বাইরে ঘুরতে যাওয়া উচিত। যেই ভাবা সেই কাজ, আমরা বের হয়ে গেলাম। তো আমরা এখন আছি হানিফ ফ্লাইওভারের উপরে এবং আমরা এখন যাত্রাবাড়ি অভিমুখে যাচ্ছি। যাত্রাবাড়ি টোল প্লাজায় দুজন বড় ভাইয়ের সাথে টোল বিনিময় কর্মসূচি শেষ করার পরে যখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন একটি বিরল ঘটনার সাক্ষী হওয়ার সৌভাগ্য আমার হলো। যা হচ্ছে শালা এবং দুলাভাইয়ের যাত্রাভিত্তিক গোপন আলোচনা। আলোচনাটি শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এই যাত্রার কোনো তাড়া নেই, কোনো গন্তব্যের নাম মুখস্থ করা নেই। শুধু সামনে ছুটে চলা এক ফিতা রাস্তা আর তার দুপাশে ছড়িয়ে থাকা নীরবতা। যদিও এই যানজটের শহরে নীরবতা এক আকাশ কুসুম স্বপ্ন। বাতাসটা যখন গালে লাগে মনে হয় সময় ধীরে চলতে শুরু করেছে। শব্দগুলো স্পষ্ট হয়ে ওঠে, ইঞ্জিনের গর্জন, চাকার ঘূর্ণন আর নিজের ভেতরের চিন্তার নিঃশব্দ ডাক। এই পড়ন্ত বিকেলে ওই যে দেখা যাচ্ছে লালচে সোনালি রঙে রঙিন সূর্যটাকে দেখতে খুবই চমৎকার লাগছিল। এবং আমরা দিগন্ত থেকে দিগন্তে ছুটে চলেছি। যদিও খুব বেশি দূর এখনো যেতে পারিনি এবং এখনো ঠিকও করে উঠতে পারিনি আমাদের আজকের গন্তব্য কোথায়। কিন্তু আজ এই শুক্রবারের পড়ন্ত বিকেলে রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ। সূর্যটা যখন ধীরে ধীরে নিচে নামে, ছায়াগুলো লম্বা হয় আর রাস্তা রং বদলায়। আমি বুঝে যাই এই যাত্রা আমাকে বদলে দিচ্ছে। ছন্দগুলো মেলাতে মেলাতে আমাদের চতুর্থ যাত্রা সঙ্গী রাকিব ভাইয়ের বাসার কাছাকাছি আমরা চলে এসেছি এবং ওখানে চারিদিকে শোনা যাচ্ছিল নির্বাচনী প্রচারণার মাইকের শব্দ এবং আমি ভাবছিলাম আমি কোন নেতাকে বা কোন ব্যক্তিকে ভোট দিতে পারি। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে পড়লো, ওহ, আমি তো এই এলাকার ভোটারই না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সামনের ওই লম্বা বিল্ডিং এ আমাদের চতুর্থ যাত্রা সঙ্গী রাকিব ভাই থাকেন। তো আমরা তার বাসার নিচে যাচ্ছি তাকে পিক আপ করতে এবং ওখান থেকে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্য ঠিক করে গন্তব্যের দিকে রওনা দিব। সামনের বাইকে বসা এই লাল টুকটুকে শার্ট পরা লোকটি আমাদের চতুর্থ যাত্রা সঙ্গী এবং তাকে নিয়ে যাওয়ার সময় আমার দুই পাশের দুই মামা আর একটু হলে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছিল। তবে আল্লাহর রহমতে কোনোভাবে আমি বেঁচে গিয়েছি। আমরা চলেছি আমাদের মতো। এখানে দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ি চলছে, আরো অনেকগুলো ছিল। এর আগে আরো 4টি ঘোড়ার গাড়ি আমরা ক্রস করেছি। তো ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমার অনেকগুলো ঘোড়া থাকবে, আমি ঘোড়ার পিঠে চড়বো, ঘোড়া চালাবো। তো সেই সৌভাগ্য এখনো আমার হয়নি। আপনারা দোয়া করবেন যেন আমি সামনে একটি ঘোড়া কিনতে পারি এবং ঘোড়ার পিঠে চড়তে পারি। যাত্রাপথের বাকি কোথাও যানজটের সম্মুখীন না হলেও এই আবদুল্লাপুরে এসে আমরা হঠাৎ করেই যানজটের সম্মুখীন হলাম। তো কেন এখানে এমন যানজটের সৃষ্টি হয়েছে আমি বোঝার চেষ্টা করছিলাম, আশেপাশে দেখছিলাম এবং কারণটি খোঁজার চেষ্টা করছিলাম। এবং একটু সামনে যে আমি কারণটি খুঁজেও পেয়েছি। তো আপনাদেরকে দেখাই কি কারণে এখানে যানজট বেঁধেছে। এই যে দেখতে পাচ্ছেন পুষ্পার মতো ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছে একটি ট্রাক এবং বলছে ঝুঁকেগা নেহি। তো কিছু দূর যাওয়ার পর মানুষজনের কাছে জানতে পারলাম যে এটা পুষ্পারি ট্রাক, এখানে সে রেখে গিয়েছে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, অবশেষে আমরা পৌঁছাতে পেরেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে। এটি হচ্ছে ধলেশ্বরী নদীর তীর। কবি জীবনানন্দ দাশের মতো ধানসিঁড়ির তীরে যাওয়ার সৌভাগ্য আমাদের না হলেও এই গোধূলি লগ্নে আমরা এসে পৌঁছালাম ধলেশ্বরী নদীর তীরে এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম এবং আমাদের কাছে ভালোই লেগেছে। এখান থেকে আমরা রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে এবং যাত্রাপথে পাবজির সেই বিখ্যাত ক্যাম্প করা ব্রিজটির দেখা আমি পেলাম।
যদিও জানি না ব্রিজটির নাম কি বা এই নদীটির নাম কি। যদি কেউ জেনে থাকেন আবদুল্লাপুর থেকে শ্রীনগর যাওয়ার পথে এই ব্রিজ বা নদীটির নাম কি, অবশ্যই জানাবেন, খুশি হব। তো আমাদের পরবর্তী গন্তব্য মাওয়া ঘাট, এবং মাওয়া ঘাটের উদ্দেশ্যে আমরা ধলেশ্বরী নদীর তীর থেকে রওনা দিয়ে দিয়েছি। অনেকদিন পর এভাবে হঠাৎ ঘুরতে বের হয়ে খুবই ভালো লাগছিল, এবং চারিপাশে সবকিছুই দেখছিলাম, ভাবছিলাম যে সবকিছু কত বদলে যাচ্ছে দিন দিন। ফুয়েল নেয়ার জন্য আমরা একটি ফিলিং স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম। তো ওই কাকু আমার বাইকের সামনে ক্যামেরা এবং হেলমেটে ক্যামেরা দেখে ক্যাটক করতে করতে এগিয়ে আসছিল। তো হঠাৎ তিনি দেখতে পারলেন যে আমার আসলে ফুয়েল দরকার নেই, পাশের বাইকটিতে দরকার, কিন্তু এক্সাইটমেন্টের কারণে উনি আমার দিকে এগিয়ে আসছিলেন। যাই হোক, এখানে আমাদের কাজ শেষ করে, আমাদের ফুয়েল নেওয়া শেষ করে আমরা আবার চলে যাচ্ছি মাওয়ার দিকে। এবং এটা হচ্ছে শ্রীনগর। শ্রীনগর থেকে কিছু দূর গেলেই আবার এক্সপ্রেসওয়েতে ওঠা যায়। তো আমরা সেদিকেই যাচ্ছি। হয়তোবা আর 10-15 কিলো বাকি আছে মাওয়া ঘাট পর্যন্ত পৌঁছানোর জন্য। এটাই হচ্ছে মাওয়ার পুরাতন ঘাট, যেখানে আপনারা দেখেন ইলিশ ভাজা, বেগুন ভাজা বিক্রি হয়। জায়গাটি খুবই জাঁকজমকপূর্ণ এবং এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এখন এখানে নতুন একটি চর জেগেছে, যেটাকে আমরা নাম দিয়েছি মাওয়া সি বিচ, এবং জায়গাটি আসলেই খুবই সুন্দর। তো আপনারা যদি এই জায়গাতে আসতে চান, অবশ্যই আসতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পদ্মার পাড়ের এই জায়গাটি আসলেই ঘুরতে আসার মতো একটি জায়গা। সুতরাং আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, এবং ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাই বাই।